বিকট শব্দে কোথাও একটা বাজ পড়ল। মোবাইল হাতে নিয়ে সময় দেখল রিক। 7টা বাজতে 10 মিনিটও বাকি নেই। বাকিদের দিকে একবার তাকালো রিক। বাকিরা অর্থাৎ রিকের 2 বাল্যবেলার বন্ধু বিলু ও পাপাই এবং পাপাইয়ের ছোট বোন রিনি। পাপাই একটু হতাশ হয়ে বলল, সিধু দাদু আর মনে হয় আসতে পারবে না আজকে। সিধু দাদু অর্থাৎ সিদ্ধেশ্বর বটব্যাল, বয়স প্রায় 80 ছুঁই ছুঁই। এককালে ভারতীয় রেলে কর্মরত ছিলেন। এখন অবসরের পর গত 15 বছর উনি রিকদের পাড়ায় একটি বাড়ির দোতলায় 2টি ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন। তিনি চিরকাল অকৃতদার কাজেই পাড়ার সবাইকে নিজের পরিবার মনে করেন। পাড়ার সকলেও সিধু দাদুকে যথেষ্ট মান্যগণ্য করে। কিন্তু পাড়ার কচি কাচাদের, বিশেষ করে রিক, বিলু, পাপাই ও রিনির সঙ্গেই সিধু দাদুর সব থেকে বেশি ভাব। এর অবশ্য একটা কারণ আছে। দীর্ঘ কর্মজীবনে ভারতবর্ষের প্রায় সব জায়গায় সিধু দাদুর চষে ফেলা। সেই সব জায়গার নানান গল্প শোনার জন্য পাড়ার ছোটরা যেমন মুখিয়ে থাকে, তেমনি সিধু দাদুও তাদের গল্প শুনিয়ে আনন্দ পান। তবে সিধু দাদু এগুলোকে নিছক গল্প বলতে নারাজ। তার কথায়, এসবই আমার ব্যক্তিগত জীবনের ডায়েরির পাতা থেকে নেওয়া এক একটা সত্য ঘটনা, যা কখনো না কখনো আমার জীবনে ঘটে গিয়েছে। এর সঙ্গে 1%ও খাদ বা কল্পনা কিছুই মেশানো নেই। সেই সিধু দাদুই আজ সকালে হঠাৎ রিককে ফোন করে বললেন, আজ আবহাওয়া গল্প শোনানোর জন্য একদম পারফেক্ট। আজ সন্ধে 7টার মধ্যে তোমাদের বাড়ি পৌঁছে যাব। তোমাদের নিচের বৈঠকখানাটায় আমাদের আসর বসবে। হ্যাঁ, তুমি তোমার বন্ধুদের সবাইকে জানিয়ে দিও, কেমন? বস্তুত আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। সেই সঙ্গে খেপে খেপে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। দাদুর কথা মতো রিক সবাইকে ফোনে জানিয়ে দেয়। কিন্তু বিকেলের পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। এর মধ্যে অবশ্য বিলু, পাপাই আর রিনি এক ফাঁকে চলে এসেছে রিকদের বাড়িতে। রিকের বাবা এখন অফিসে, আর মা পাড়ার একজনের বাড়ি কোনো এক দরকারে গিয়ে বৃষ্টির কারণে আটকে পড়েছেন। অতএব রিকদের বাড়িতে এখন ওরা 4 জন ছাড়া আর কেউ নেই। বাইরে অনবরত বৃষ্টি পড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। ওরা একরকম ধরেই নিয়েছে যে আজকের আসরটা পুরো মাটি। এই বৃষ্টিতে সিধু দাদুর আসার কোনোভাবেই সম্ভব নয়। তবু ওরা 4 জন হাল না ছেড়ে অপেক্ষা করতে লাগলো, যদি বৃষ্টি একটু ধরে আসে সেই আশায়। এমন সময় আলোর ঝলকানি সহ চারদিক কাঁপিয়ে আরেকটা বাজ পড়ল এবং সঙ্গে সঙ্গেই কারেন্ট বাবাজিও চম্পট দিল। এরকম কিছু একটা আন্দাজ করেই বোধহয় মা বাড়ি থেকে বেরোনোর আগে চার্জার লাইট ও মোমবাতি হাতের কাছেই বের করে দিয়ে গেছে। রিক উঠে চার্জার লাইটটা জ্বালাতে যাবে, এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ হল। 4 জনেই চমকে তাকালো দরজার দিকে। রিকের সঙ্গে মায়ের এইমাত্র কথা হয়েছে। বাড়িতে ছেলে একা নেই শুনে খানিক আশ্বস্ত হয়ে জানান যে বৃষ্টি খানিক ধরলে তারপর তিনি বাড়ি আসবেন। বিলু পাপাইয়ের বাড়িতেও ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারাও বৃষ্টি না থামা পর্যন্ত রিকদের বাড়ি থেকে বেরোতে মানা করে দিয়েছেন। আর বাইরে যা বৃষ্টি, তাতে ছাতা মাথায় দিয়ে বেরোলেও ভিজে চান হয়ে যাওয়ার জোগাড়। তাহলে এখন কে এলো? নাকি হাওয়ার ঝাপটায় দরজায় ওরম আওয়াজ হলো? এইসব ভাবনা চিন্তার মাঝেই আবার টোকা পড়ল দরজায়। না, এবার আর মনের ভুল নয়, স্পষ্ট দরজায় কড়া নাড়ানোর আওয়াজ।
বিলু ফিসফিস করে রিককে বলল, একবার দেখবি নাকি? কে? দেখতে তো হবেই। কে এলো এই জর্জর মাথায় করে? না না দাদা ভাই, দরজা খুলো না, সাড়াও দিও না। বলা যায় না যদি তেনাদের কেউ হয়ে থাকে। বেশ ভয় পেয়েই কথাগুলো বলল রিনি। রিকদের থেকে অনেকটাই ছোট রিনি, কাজেই ওর ভয় পাওয়াটা স্বাভাবিক। রিক নিজেও জানে যে এখন যদিও ঘরে একা থাকতো তাহলে দরজা খোলার দুঃসাহস দেখানো তো দূর, হয়তো সোফার এক কোণে বসে ইষ্ট নাম জপ করত। কিন্তু এখন বন্ধুদের সামনে মনের ভাবনাটা প্রকাশ না করে বলল, দুষ, তোর যত সব বাজে কথা। এই বিলু, তুই রিনিকে নিয়ে এখানে থাক, আমি আর পাপাই গিয়ে দরজাটা খুলি। ইতিমধ্যে আরও একবার দরজায় টোকা পড়ল। পাপাই দরজার কাছে গিয়ে পাল্লায় কান রেখে জোর গলায় বলল, কে? অপর প্রান্তে সব চুপচাপ। আবার দরজায় ঠক ঠক আওয়াজ হলো। রিক আর পাপাই মিলে সন্তর্পণে দরজাটা খুলল। বাইরে তুমুল বৃষ্টির ছাট ওদের ভিজিয়ে দিচ্ছে, আর সেই বৃষ্টির মাঝেই রিকদের সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। পরনে সম্ভবত পাজামা এবং পাঞ্জাবি বা ফতুয়া জাতীয় কিছু। ব্যক্তিটির মুখ অন্ধকারে স্পষ্ট দেখতে না পেলেও তার চেহারা দেখে তাকে চিনতে পারল ওরা দুজন, এবং সমস্বরে বলে উঠল, সিধু দাদু। ওদের টপকে ঘরে ঢুকলেন সিধু দাদু। তারপর চারজনের দিকে তাকিয়ে বললেন, কি হে দাদু ভাইরা, হ্যাঁ এতক্ষণ ধরে বুঝি আমার অপেক্ষায় ছিলে তোমরা? আরে আমরা তো ভেবেছিলাম তুমি আজকে আসতেই পারবে না, যা বৃষ্টি বাইরে। বলল পাপাই। তোমরা অপেক্ষায় থাকবে আর আমি আসবো না, থাকি হয়? হ্যাঁ, যাই হোক যাই, আর দেরি না করে আমাদের আজকের আসরটা শুরু করা যাক। দরজাটা বন্ধ করে এসে চারিদিকটা দেখে নিয়ে রিক বলল, এই যা, এতক্ষণ দরজা খোলার চক্করে আলোটা জ্বালানোই হয়নি। দাও দাদু, আমি চার্জারটাকে জ্বালিয়ে দিই। চার্জারের কোনো দরকার নেই দাদু ভাই, হ্যাঁ, খুব বেশি হলে একটা ওই মোমবাতি জ্বালাতে পারো, একটা বেশ আলো আঁধারি পরিবেশ তৈরি হবে। কারণ আমার আজকের গল্পটা তো ভৌতিক ধরনের। কথা মতো রিক একটা মোমবাতি জেলে টি টেবিলের ওপরে রাখল। টেবিলের একদিকের সিঙ্গেল সোফাটায় বসলেন সিধু দাদু, আর অপর দিকের লম্বা সোফায় ওরা চারজন। সিধু দাদু তার গল্প শুরু করলেন। শুরুতেই বলে রাখি, আমার অন্যান্য গল্পের মতো এই গল্পটাও আমার জীবনের একটি সত্য ঘটনা। এই ঘটনার পর থেকেই আমি প্রেতাত্মায় বিশ্বাস করা শুরু করেছিলাম। এই অবধি বলে থামলেন সিধু দাদু। তিনি আবার শুরু করার আগেই পাপাই বলে উঠল, যা, ভূত প্রেত ওসব আবার বাস্তবে হয় নাকি? কেন হবে না দাদু ভাই? পৃথিবীতে যেমন আমরা আছি তেমনি ওরাও আছেন। সব প্রাণীরই মৃত্যুর পর তাদের দেহ পঞ্চভূতে বিলীন হয়, কিন্তু তাদের আত্মার কি কখনো বিনাশ হয়? সে চিরকাল থেকে যায় আমাদের এই জগতে। তবে গল্পে যে রকমটা আমরা পড়ে থাকি যে এরা সব সময় মানুষের ক্ষতি করে, তা কিন্তু নয়। অনেক বিদেহী আছেন যারা দৈহিক জীবনের মতোই মৃত্যুর পরও মানুষের উপকারী করেন। আমার আজকের গল্পটা শুনলে তোমরা সেটা বুঝতে পারবে। এরপর যদিও পাপাই আরো কিছু বলতে যাচ্ছিল,
কিন্তু রিক একটা খোঁচা মেরে ওকে চুপ করালো। সিধু দাদু আবার তার গল্পে মন দিলেন। সে অনেক দিন আগের কথা। আমার তখন বয়স সবে 25 ছাড়িয়েছে। আমার পোস্টিং ছিল দুর্গাপুরে। হঠাৎ একদিন ওপর মহল থেকে চিঠি এলো যে আমায় এখনকার ঝাড়খণ্ডের হাতিয়া সাব ডিভিশনে বদলি করা হয়েছে। আমার অবশ্য এসব অভ্যেস হয়ে গেছিল, তাই কিছুদিনের মধ্যেই বাক্স প্যাটরা নিয়ে রওনা দিলাম নতুন ঠিকানার উদ্দেশ্যে। একটু থেমে নিয়ে সিধু দাদু আবার শুরু করলেন। আমি যে সময়ের কথা বলছি তখন ঝাড়খণ্ডের এই সব অঞ্চলের বেশিরভাগই ছিল না জঙ্গলে ঢাকা, আর সেই সঙ্গে ছিল সশস্ত্র লুঠেরাদের উৎপাত। আমার পোস্টিং হয়েছিল জঙ্গলে ঘেরা একটি লেভেল ক্রসিং এ। আশেপাশে লোকালয় বলতে কাছেই আদিবাসীদের ছোট একটি গ্রাম। আমাদের কোয়ার্টারটি ছিল আমার কর্মস্থল থেকে প্রায় 2 মাইল দূরে। আমাকে এই পুরো পথটা সাইকেলে পাড়ি দিতে হতো। বেশ ভালোই কাটছিল প্রথম প্রথম। রোজ ভোরবেলা সাইকেল নিয়ে রওনা দিতাম কাজের উদ্দেশ্যে, আর বিকেল বেলা কাজ শেষ করে ফিরে আসতাম কোয়ার্টারে। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন নড়ে চড়ে বসলেন সিধু দাদু। আমাকে রাতের ডিউটি দেওয়া হলো। আমার চাকরিতে অবশ্য এসব নতুন কিছু নয়, কিন্তু কাজ শেষ করে যখন ছোট্ট অফিস রুমটা থেকে বেরোচ্ছি, ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। চারিদিকে শুনশান, একটানা চেঁচে ডাকছে। আমার অফিসের সহকর্মীরা আমায় রাতটা ওখানে কাটিয়ে দিতে বললেন, কিন্তু আমার তখন একটা জরুরি কাজ কোয়ার্টারে ফিরে করতেই হবে। তাই কাল বিলম্ব না করে সাইকেলে চড়ে বসলাম। সঙ্গে একটা 5 সেলের টর্চ ছিল, সেটা জ্বালিয়ে ডান হাতে হ্যান্ডেলের সাথে ধরে প্যাডেলে চাপ দিলাম। বাবা, তুই অন্ধকার রাতে একা একা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে তোমার ভয় করলো না? চোখ গোল গোল করে জিজ্ঞাসা করল রিনি। হেসে উত্তর দিলেন সিধু দাদু। ভয় যে একদমই করেনি তা বলবো না, তবে সেটা অশরীরীর নয়, ডাকাতের। 4 জনেই বলে উঠল, ডাকাত? হ্যাঁ, ডাকাত। সে সময় ওই তল্লাটে মঙ্গল নামের এক কুখ্যাত ডাকাতের ভীষণ উপদ্রব ছিল। কিছুদিন আগেই সদ্য বিয়ে করে ফেরা এক বরযাত্রীর ওপর হামলা করেছিল সে। আমার ভয়ে ছিল, কারণ সেদিন আমাদের অফিসের মাইনে দেওয়া হয়েছিল। এখনকার মতো তখন তো আর ব্যাংকের এত রমরমা ছিল না, তাই আমাদের মাইনে ক্যাশেই দেওয়া হতো। আমার সঙ্গে থাকা সাইড ব্যাগের ভেতরে কিছু ফাইল আর কাগজপত্রের মাঝে খামবন্দি করে রাখা আমার সে মাসের পারিশ্রমিক। তখন বয়স কম, কাজেই মনের জোরেই সেই রাতে বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, আমি ফিরছি জঙ্গলের মধ্যে দিয়ে।
আকাশে এক ফালি চাঁদ উঠেছে, সেই জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছে। তার ওপর আমার টর্চের আলোয় রাস্তা দেখতে খুব একটা অসুবিধে হচ্ছে না। রাস্তা বলতে ওই জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলা সরু মেঠো পথ। ঝিঁঝির আওয়াজের সাথে পাল্লা দিয়ে মাঝে মধ্যে একটা শিয়াল ডেকে উঠছে। আশেপাশের ঝোপঝাড় থেকে খসখস শব্দ আসছে জীবজন্তুদের ওই চলাফেরার। জীবজন্তু বলতে অবশ্য এ জঙ্গলে ওই ধেড়ে ইঁদুর, ভাম, খটাস, গিরগিটি, সাপ খোপ আর ওই দু একটা সঝারু ছাড়া তেমন কিছু নেই। প্রায় অর্ধেকের বেশি পথ পেরিয়ে এসেছি, এমন সময় ঘটনাটা ঘটল। হঠাৎ রাস্তার বাঁদিক থেকে একটা গাছের ডাল ধা করে বেরিয়ে এসে আমার বুকে লাগলো। সাইকেল থেকে ছিটকে গেলাম পেছন দিকে। একটা পাথরের সঙ্গে পিঠটা জোরে ঠুকে গেল। ঝন ঝন শব্দে সাইকেলটা মাটিতে পড়ল। হাতের টর্চটা কোথাও ছিটকে গিয়ে নিভে গেল। এতটা বলে একটু দম নিলেন সিধু দাদু। তারপর রিকের যেন আর তর সইছে না, ধীরে ধীরে বলে চললেন সিধু দাদু। আমি তখন শরীরের ব্যথায় কাতরাচ্ছিলুম। ব্যাপারটা কি হলো ঠিক কিছুতেই বুঝতে পারছি না। কানে এলো বেশ কয়েকজন মানুষের গুঞ্জন, আর আশেপাশের ঝোপ জঙ্গলে নড়াচড়ার আওয়াজ। চাঁদের আলোয় চোখ শুয়ে যাওয়ার পর দেখি কয়েকটা কালো কালো মানুষের মতো অবয়ব চারিদিক থেকে ঘিরে ফেললো। মোটামুটি ওই 7-8 জন হবে বোধহয়। ওদের একজন হঠাৎ আমার মুখে টর্চ ফেললো। তীব্র আলোয় আমার চোখ দাঁড়িয়ে গেল। আমি হাত দিয়ে চোখ ঢেকে বললাম, কে কে তোমরা? ওদের একজন দেহাতি ভাষায় বলে উঠল, এ मंगलवा, এ आदमी तो बंगाली बाबू আছে। তুই जो भी हो মাল করি তুরন্ত বের কর, না হলে এখানেই সালা। বলে টর্চটা আমার মুখের ওপর থেকে সরিয়ে তার সঙ্গীতের দিকে ঘোরালো। সেই আলোয় দেখি প্রত্যেকের হাতে ঝকঝক করছে ধারালো সব অস্ত্র। একজনের কাঁধ থেকে একটা বন্দুকও ঝুলছে। ব্যাস, এই ভয়টাই পাচ্ছি না। এবার ডাকাতদের হাতে হয় সর্বশান্ত, নয় ভবলীলা সাঙ্গ হবে। আমার ব্যাগটা কাঁধে থাকায় সাইকেল থেকে পড়ার পরও আমার সঙ্গেই রয়েছে। সেটা সেটা জাপটে ধরে বললাম, আমার কাছে কিছু নেই, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। একদম আওয়াজ নেই। পেছন থেকে একজন ধমক দিল। তার এক হাতে ধরা ভোজালিটা আমার চোখের সামনে নাচাতে নাচাতে অন্য হাত দিয়ে আমার ব্যাগটা এক টানে ছিনিয়ে নিল। বুঝলাম এদের সঙ্গে গায়ের জোরে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। কেন যে রাতটা অফিসে না থেকে সাহস দেখিয়ে কোয়ার্টারে ফিরতে গেলাম, এসব ভেবে নিজের উপরই রাগ হচ্ছিল। টাকা সমেত ব্যাগটা তো গেলই, এখন প্রাণটা বাঁচলে হয়। মঙ্গল নামের লোকটা তার 2 সাগরেদকে বলল আমার জামা কাপড় ঘেটে দেখতে যদি আরো কিছু পাওয়া যায়। হঠাৎ হঠাৎ চারিদিক কাঁপিয়ে এক গগনভেদী স্বরে কেউ যেন বলে উঠল, हिटेकॉइट्स, लीव दैट मैन, अदरवाइज तुम्हारे एक को भी नहीं छोड़ूंगा। लीव हिम। সবাই চমকে পেছনে তাকালো। আমিও একটু উঠে দেখার চেষ্টা করলাম গলার মালিককে। দেখলুম সরু পথটার উপর দাঁড়িয়ে আছে বন্দুকধারী এক ছায়া মূর্তি।
মাথায় হ্যাট ও পায়ে গাম্বুট ছাড়া বাকি পোশাক আশাক অন্ধকারে বোঝা যাচ্ছে না। তবে গলা শুনে বুঝলাম ইনি কোনো গোড়া সাহেব। 5 খাই গলায় ফের গর্জে উঠলেন, I said, leave him. আমার জামা কাপড় ঘাঁটতে উদ্ধত হওয়া লোক দুটি আচমকা তাদের অস্ত্রগুলি ছায়ামূর্তিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। দুটোই তার পাশ কাটিয়ে একটি গাছে গিয়ে বিঁধল। লোক দুটি তেড়ে গেল ছায়ামূর্তির দিকে। সেই ছায়ামূর্তির গায়ের জোর দেখে আমি তো অবাক। সে অবলীলায় দুজনকে দুদিকে ছুঁড়ে ফেলল। বাকি ডাকাতরা এবার তাকে ঘিরে আক্রমণ করলো। আলো আঁধারিতে ঠিক ঠাউর করতে না পারলেও ধস্তাধস্তি ও চিৎকারের আওয়াজে বুঝলাম ডাকাত দলেরই পরাজয় হচ্ছে। এমন সময় জঙ্গল কাঁপিয়ে গুরুম করে আওয়াজ। এক ডাকাত ছায়ামূর্তিকে লক্ষ্য করে বন্দুক চালিয়েছে, কিন্তু ছায়ামূর্তির হাব ভাব দেখে অবশ্য মনে হলো না যে তার গুলি লেগেছে। তিনি হাতের বন্দুকটার বাঁট দিয়ে সজোরে আঘাত করলেন ওই বন্দুকধারী ডাকাত দিকে। ডাকাতদের মধ্যে কেউ একজন চেঁচিয়ে উঠল, सब लोग जल्दी भागो। ধরফর শব্দে ডাকাতরা যে যেদিকে পারলো পালালো। আমার ব্যাগটা পড়ে রইল মাটিতে। আমি উঠে গিয়ে সেটা কুড়িয়ে নিয়ে ছায়ামূর্তির দিকে তাকালাম। চাঁদের আলোয় অস্পষ্টভাবে তার মুখ দেখা যাচ্ছে। একজন শ্বেতাঙ্গ, বয়স আন্দাজ ওই 50-এর আশেপাশে। আমি কৃতজ্ঞতার স্বরে বললাম, অনেক অনেক ধন্যবাদ সাহেব, আজ আপনি না থাকলে। সাহেব হেসে উত্তর দিলেন, तुम तो बंगाली लगते हो। হ্যাঁ সাহেব, এখানে রেলে পোস্টিং হয়ে এসেছি। हम भी एक टाइम कलकत्ता में थकते हैं। Then eventually I due to my work. I was in British Indian Army. ও, আপনার নাম জানতে পারি? আর আপনি থাকেন কোথায়? জিজ্ঞেস করলাম। I am Colonel Henry Robertson. উত্তর দিলেন সাহেব, আমি এই ফরেস্টে থাকি সেই 1884 থেকে, আর তোমারে মতো ইনোসেন্ট লোকদের প্রোটেস্ট করি। বিকট শব্দে হেসে উঠলেন সাহেব। আমার আমার কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল। 1884 থেকে সাহেব এখানে বসবাস করে। নিঘাত নিঘাত উনি মজা করলেন। বললাম, কি যে বলেন সাহেব, 1884 মানে তো প্রায় 90 বছর হতে চললো। এতদিন ধরে কেউ বেঁচে থাকে নাকি? আর আপনার বয়সও তো অত নয়। সাহেব কেমন এক কঠিন চোখে তাকিয়ে বললেন, কে বলিয়াছে যে আমি বাঁচিয়ে আছি? আবার বিকট শব্দে হাসতে লাগলেন সাহেব। এরপর যা ঘটলো তা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। চোখের সামনেই দেখলাম সাহেবের দেহটা আস্তে আস্তে হাওয়ায় কর্পূরের মতো মিলিয়ে গেল। চারিদিকের গাছপালা সব কাঁপিয়ে কানে বাজতে লাগলো সেই বিকট অট্টহাসি। আমি আর কিছু না ভেবে শরীরের সব শক্তি এক করে ব্যাগটা চাপটে দিক বিদিক খুলে দিলাম ছুট। দৌড়তে দৌড়তে কখনো পাথরে হোঁচট খেয়ে পড়লাম, তো কোথাও কাঁটা গাছে হাত ছুঁয়ে গেল। কিন্তু ছোটা থামাইনি। হ্যাঁ, একটা সময় আমাদের ওই কোয়ার্টারের গেটটা দেখতে পেলাম। ছুটে সেটা পার করে মাটিতে ধপ করে বসে পড়লাম। চৌকিদার রামলাল ছুটে এসে ধরল। सब क्या हुआ सब क्या हुआ? আমি কোনো মতে বললাম, ওই সাহেব, ওই সাহেব। ব্যাস, তারপর আর কিছু না। যখন জ্ঞান ফিরল দেখি আমি আমার ঘরে শুয়ে, আশেপাশে আমার সহকর্মীরা ঘিরে রয়েছে। খাটের পাশে একজন ডাক্তার আমার প্রেসার মাপছেন।
আমায় চোখ খুলতে দেখে জানতে চাইলেন এখন সুস্থ লাগছে কিনা। আমি বললাম হ্যাঁ। উনি তখন বাকিদের বললেন আমায় বিরক্ত না করতে, তারপর চলে গেলেন। এরপর সবাই যে যার মতো কাজে বেরিয়ে গেল। একটু পরে বিনয় এসে আমার পাশে বসলো। বিনয়ও আমার মতন বাঙালি, গত 1.5 বছর ধরে ও এখানে আছে। আমায় উঠে বসতে দেখে বলল, কাল রাতে তোমার সাথে ঠিক কি হয়েছিল গো সিধুদা? রামলাল বলছিল কি সব সাহেবের কথা বলছিলে তুমি? আমি ধীরে ধীরে ওকে গত রাতের সব ঘটনা খুলে বললাম। সব শুনে বিনয় একটু চুপ থেকে আমায় যা বলল তা খানিক এই রকম। অনেক কাল আগে যখন দেশে ইংরেজদের শাসন চলছে, তখন এই সব অঞ্চলে প্রচুর ডাকাতির ঘটনা ঘটত। সেসব দেখে ইংরেজ প্রশাসন হেনরি রবার্টসন নামের এক সেনাধ্যক্ষকে এখানে পাঠায়। তার আশাতে এখানে অরাজকতা অনেক কমে যায়। স্থানীয় মানুষরাও এতে খুব খুশি হয়। কিন্তু একদিন জঙ্গলে একদল ডাকাতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে তার প্রাণ যায়। তারপর থেকেই অনেকেই নাকি তাকে জঙ্গলে দেখেছে। এখানকার মানুষের বিশ্বাস যে জঙ্গলে কেউ বিপদে পড়লে সাহেব তাকে সাহায্য করে। এরকম অনেক গল্প এখানে শুনেছি আমি। তবে তোমার কথা শুনে মনে হচ্ছে এগুলো হয়তো সত্যি। সেই রাতে ওই সাহেব আমার প্রাণ বাঁচিয়েছিলেন। উনি যেই হন না কেন, আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ। তবে এরপর থেকে রাতে ডিউটি পড়লে আমি রাতটা অফিসেই কাটিয়ে দিয়েছি। একা জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার সাহস আর হয়নি। গল্প শেষ করে থামলেন সিধু দাদু। তারপর বলে উঠলেন, অনেক রাত হলো তো বাবারা, এবার এবার ওঠা যা। হ্যাঁ, গল্প শুনতে শুনতে কেউ খেয়ালই করেনি যে বৃষ্টি প্রায় থেমে গেছে। সিধু দাদু উঠে দরজার দিকে এগোলেন। পিছনে ওরা 4 জনও গেল। দরজা খুলে একবার ওদের দিকে তাকালেন সিধু দাদু। তারপর দরজা দিয়ে বেরিয়ে সামনের অন্ধকার গলিতে মিশে গেলেন। রিকের বন্ধুরাও এরপর একে একে বিদায় নিল। একটু পরে রিকের বাবা হন্তদন্ত হয়ে ফিরলেন। এক হাতে ভিজে ছাতা আর অন্য হাতে প্লাস্টিকে মোড়ানো অফিসের ব্যাগ। জামা কাপড় সব ভিজে গিয়েছে। রিককে দেখে বললেন, কিরে, বাড়িতে একা আছিস? না, বন্ধুরাও ছিল, এই মাত্র সব গেল। হাতের ছাতাটা ঝাড়তে ঝাড়তে বাবা বলে চললেন, কি বৃষ্টিটাই না হলো, এদিকে আবার গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। কালকের আগে আর কারেন্ট আসবে না। বাবার হাতের ছাতাটা দেখে রিকের হঠাৎ মনে পড়ল, আরে সিধু দাদু যখন ওই তুমুল বৃষ্টির মধ্যে এলেন তখন তো সঙ্গে কোনো ছাতা ছিল না। এমনকি একটু আগেই বেরোনোর সময় উনি বিনা ছাতা হাতেই গেলেন। তবে কি দাদু এতটা পথ ভিজতে ভিজতে এসেছিলেন? অথচ রিকের যদ্দূর মনে আছে, মোমবাতির হালকা আলোয় দাদুর পোশাক আশাক মোটেই সেরকম লাগছিল না। এটা কিভাবে সম্ভব? কিছুতেই রিকের মাথা এলো না। রিকের বাবা সিঁড়ি দিয়ে ওপর তলায় চলে গেলেন। খানিকক্ষণ বাদে রিকের মা এলেন। দরজার পাশে ভিজে ছাতা ও জুতো দেখে প্রশ্ন করলেন, তোর বাবা চলে এসছে? হ্যাঁ, এই সবই এলো। রিকের সঙ্গে মায়ের কথোপকথনের মাঝেই রিক দেখল তার বাবা শুকনো জামা কাপড় পরে হন্তদন্ত হয়ে বেরোচ্ছেন। রিকের মা তাকে উদ্দেশ্য করে বললেন, এই তো এলে, এখন আবার কোথায় যাচ্ছ? থেমে গিয়ে উদাস গলায় বাবা বললেন, যাই একবার হাসপাতালে, পাড়ার সবাই তো যাচ্ছে। হাসপাতাল? কার আবার কি হলো? ও বাবা, কিছুই জানো না দেখি। সারাদিন থাকো কোথায়? আমাদের সিধু জ্যাঠা তো আজ মারা গেছেন। সে কি?
নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রিক। ও ঠিক শুনল তো? এ বাবা, কখন? বললেন মা। ওই বিকেলের দিকে বাড়িতেই হঠাৎ স্ট্রোক হয়। ওর কাজের লোক সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু এই ঝড়জলের মধ্যে হাসপাতালে পৌঁছতেই প্রায় 6টা সাড়ে 6টা বেজে যায়। ততক্ষণে সব শেষ। মাথাটা ধা করে ঘুরে গেল রিকের। কিন্তু বলতে গিয়েও নিজেকে কোনো মতে সামলালো। সিধু দাদু আর নেই, মারা গেছেন সন্ধ্যে 6:30টার মধ্যে। তাহলে 7টার পরে কে এসেছিল ওদের বাড়িতে? কে এতক্ষণ ধরে ওদের ভূতের গল্প শুনিয়ে গেল? সেও কি? না, আর ভাবতে পারছি না রিক। সোফায় ধপাস করে বসে পড়ল ও। শুনতে পেল মা বলছে, মানুষের কখন যে কি হয়। এত ভালো মানুষ ছিলেন উনি, তোদের কত ভালোবাসতেন। টেবিলের ওপর রাখা ফোনটা বেজে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরল রিক। অপর প্রান্ত থেকে উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো রিক, আমি বিলু বলছি। বাড়িতে সব কি শুনছি ভাই? সিধু দাদু নাকি? হ্যাঁ, আমিও শুনেছি। মাঝপথে বিলুকে থামালো রিক। তাহলে এতক্ষণ কে আমাদের? ওটা সিধু দাদুই ছিলেন। উনি আমাদের ভীষণ স্নেহ করতেন, তাই শেষবার দেখা করে গেলেন। বাড়িতে এসব বলার কোনো দরকার নেই, আর বাবাইকে ফোন করে বারণ করে দে, আর একদম ভয় পাস না। বিলুকে আশ্বস্ত করে ফোন কাটল রিক। না, ওর নিজের কোনো ভয় করছে না। উল্টে বুকের ভেতর একটা কষ্ট কেমন চিনচিন করে উঠল। সিধু দাদুর গল্প আর কোনোদিন শোনা হবে না। কথাটা ভাবতে ভাবতেই চোখের কোণ দুটো জলে ভিজে উঠল। সন্ধে নামার সাথে সাথেই সারা শহরের স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠেছে। অফিস ফেরতদের ভিড়ে ঠাসা এক একটা বাস রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। সেরকমই একটা বাসের ভিড় ঠেলে নামলেন ভোলানাথ মজুমদার। সেই সকাল 7টায় বেরিয়ে 9টার অফিস ধরা, আবার 5টায় অফিস শেষ করে হিন্দুস্তান পার্কের 2 কামরার ফ্ল্যাটে ফেরা। পাড়ার ভোলাদা বা অফিসের ভোলানাথ বাবুর এটাই গত 25 বছরের নিত্য রুটিন। প্রত্যেক দিন অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে 1 কাপ চা নিয়ে টিভিতে খবর দেখতে বসা তার অভ্যাস। কিন্তু আজ ব্যতিক্রম। আর চায়ের কাপ নিয়ে ভোলানাথ বাবু সোজা ছাদে চলে গেলেন। 5তলা ফ্ল্যাটের ছাদ থেকে শহরের আলোকসজ্জার দিকে তাকিয়ে এক মনে কি যেন ভেবে চললেন। কদিন আগে অফিসের এক কাজে ভোলানাথ বাবু বাবুঘাটের দিকে গিয়েছিলেন। কাজ শেষে ফিরে আসবার সময় দেখেন ঘাটের পাশে উঁচু মতো জায়গাটা ঘিরে একটা জটলা। কৌতূহলবশত থেমে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন তিনি। খেয়াল করলেন উঁচু জায়গাটার উপর একজন সন্ন্যাসী বসে আছেন। তার ঠিক সামনে বসে আছেন এক অবাঙালি ভদ্রলোক। বড় বাজারের কোনো মারোয়ারি দোকানদার হবেন বোধহয়। সেই সন্ন্যাসী এক দৃষ্টিতে চেয়ে আছেন ভদ্রলোকের মুখের দিকে, আর বিড়বিড় করে কিছু বলে চলেছেন কি। এমন সময় ভিড়ের মধ্যে থেকে একটি চেনা মুখ বেরিয়ে এলো। ভোলানাথ বাবুর প্রতিবেশী প্রমতোষ। আরে ভোলাদা যে, এদিকে হঠাৎ? জিজ্ঞেস করল প্রমতোষ। এই একটা দরকারে এসেছিলাম, বললেন ভোলানাথ বাবু। তারপর ভিড়ের দিকে নির্দেশ করে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি হে ভায়া? ওখানে অত জটলা কিসের? ও উনি? ভিড়ের দিকে চেয়ে উত্তর দিল প্রমতোষ। তারপর খানিক গলা নামিয়ে বলে চলল, বুঝলেন দাদা, জীবনে অনেক সাধু সন্ত দেখেছি, কিন্তু এমন সিদ্ধ পুরুষ এই প্রথমবার দর্শন করলাম।
মানে কি উনি? স্বামী ভৈরবানন্দ সেই হিমালয়ে গিয়ে কঠিন তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। উনি হলেন গিয়ে যাকে বলে ত্রিকালদর্শী। মানুষের কপালের দিকে তাকিয়ে তার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব পুঙ্খানুপুঙ্খ বলে দেন। ওই যে সামনের ভদ্রলোককে দেখছেন, ওনার নিউ মার্কেটে বিশাল চালের গুদাম। এখানে এসেছেন ব্যবসার আগামী দিনের লাভ লোকসানের খবর জানতে। তা দাদা, আপনিও একবার নিজের ভাগ্যটা খতিয়ে দেখবেন নাকি? বেশ উৎসাহ ভরে বলল প্রমথোষ। ভোলানাথ বাবু হেসে উত্তর দিলেন, আরে প্রমথোষ, তুমিও না। এইরকম সাধু বাবা কলকাতার অলিতে গলিতে হাজার একটা পেয়ে যাবে। এদের কাজই লোককে ভাগ্য বলার নামে দুটো গাল গল্প দিয়ে চারটে শেকড় বাকড় আর মাদুলি গছিয়ে পয়সা লোটা। ছি ছি দাদা, ওরকম বলবেন না। জিভ কেটে বলে উঠল প্রমথোষ, উনি আর 5 জন সাধুদের মতো ভণ্ড নন। স্বামীজি সাক্ষাৎ যোগী পুরুষ। উনি লোককে ভাগ্য খোলার জন্য কোন রকম তাবিজ বা মাদুলি গছান না। ওনার কথায় মানুষের ভাগ্য স্বয়ং বিধাতার লেখা। তাকে বদলানোর ক্ষমতা এক বিধাতা ছাড়া আর কারো নেই। উনি শুধুমাত্র যোগ বলে সেই বিধিলিপি দেখতে পান, আর সেটাই উনি মানব কল্যাণের জন্য লোককে জানান। স্বামীজি এই মানব কল্যাণের জন্য কত দক্ষিণা চার্জ করেন? প্রশ্ন করেন ভোলানাথ বাবু। আগে 1 পয়সাও না। তাই নাকি? তাহলে আর বলছি কি, ওনার আহার বলতে 2 বেলা 2টো রুটি আর পরনের জন্য 2-3টে বসন, ব্যাস এই ওনার চাহিদা। তাই বলছি একবার ভাগ্যখানা পরীক্ষা করে দেখতে পারেন। বলছো? আলবাত। কিছুদিন আগে অফিসের বড়বাবু আমার উপর বেজায় চটেছিলেন। এদিকে সামনেই আমার মামাতো বোনের বিয়ে বর্ধমানে, 3-4 দিনের ছুটি লাগবে। এখন এই অবস্থায় বড়বাবুর থেকে ছুটি চাই কি করে? এসে বসলাম স্বামীজির কাছে। উনি সব দেখে বললেন একদম বীর ও দর্পে বড়বাবুর সামনে গিয়ে ছুটির আবেদন করতে। সেই মতো গেলুম, আর যেই না বর্ধমানের কথা তুলেছি, সঙ্গে সঙ্গে বড়বাবু আনন্দে লাফিয়ে উঠে আমার হাতে একটা 500 নোট দিয়ে বললেন আসার পথে যেন অবশ্যই ওনার জন্য সীতাভোগ আর মিহিদানা নিয়ে আসে। খুব মিষ্টির ভক্ত কি না? তাই বলছি দাদা, ঠকার কোনো চান্সই নেই। বলেই হঠাৎ হাত ঘড়ি দেখে আজ আসি বলে হনহনিয়ে হাঁটা দিল প্রমথোষ। ভোলানাথ বাবুরও দেরি হচ্ছিল, তাই উনিও ফিরতে লাগলেন। তারপর নানা কাজকর্মের মধ্যে সন্ন্যাসীর কথা তিনি ভুলেই গিয়েছিলেন। কিন্তু আজকে বিকেলে অফিস ছুটির পর বাবুঘাটে ফেরার বাস ধরতে গিয়ে তার আবার চোখ যায় ঘাটের সেই উঁচু জায়গাটায়। আজও সেই সন্ন্যাসী পদ্মাসনে বসে আছেন। আজ অবশ্য তাকে ঘিরে কোনো জটলা নেই। আজকাল গঙ্গার সামনের বিশাল চাতালটায় কাশী বেনারসের আদলে গঙ্গারতি করা হয়। এখন তারই প্রস্তুতি চলছে। তাই দেখার জন্য অনেক মানুষ বসে আছেন নির্দিষ্ট দর্শক আসনে। হঠাৎ ভোলানাথ বাবুর কি মনে হলো, তিনি এগিয়ে গেলেন সন্ন্যাসীর দিকে। সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। সন্ন্যাসী স্মিত হেসে সামনের পিঁড়িটার দিকে ইঙ্গিত করলেন। সেটাই বসতে বসতে ভোলানাথ বাবু মনে মনে ভাবলেন, এসেই যখন পড়েছেন তখন একবার ভাগ্যখানা না হয় দেখিয়েই যাবেন। সন্ন্যাসী সেই স্নিগ্ধ হাসিটা নিয়েই বললেন, বল বেটা, কি চাই? আগে শুনেছি আপনি নাকি ত্রিকালদর্শী, লোকের ভাগ্য বলে দিতে পারেন। তো আমারটা যদি... ভোলানাথ বাবুর কথা শেষ হওয়ার আগেই সন্ন্যাসী হেসে উঠলেন। আচ্ছা, বুঝেছি। সোজা আমার দিক তাকা, কপাল যেন সমান থাকে। এরপর সন্ন্যাসী তার পাশের কমণ্ডলু থেকে সামান্য জল নিয়ে ভোলানাথ বাবুর কপালে ছিটিয়ে চোখ বন্ধ করে কয়েকটি সংস্কৃত শ্লোক আওড়ালেন। তারপর চোখ খুলে সোজা তাকিয়ে রইলেন
ভোলানাথবাবুর কপালের দিকে। এই সুযোগে ভোলানাথবাবুও ভালো করে দেখতে লাগলেন সন্ন্যাসীকে। সৌম্য দর্শন, সুঠাম চেহারা, কোনো সাধারণ ভবঘুরে বলে মনে হয় না। পরনে বৈরাগীদের মতো গেরুয়া পোশাক, মাথায় চুল উঁচু করে জটা করা, সামনের লম্বা দাড়িতে সামান্য পাক ধরেছে। সব মিলিয়ে খানিকটা বৈদিক যুগের মুনি ঋষিদের মতো দেখতে। ভোলানাথবাবু লক্ষ্য করলেন সন্ন্যাসীর মুখে সর্বদা একটা মায়াবী হাসি লেগে রয়েছে। 11ই ফাল্গুন 1379, কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি। চমকে উঠলেন ভোলানাথবাবু। আরে, এ তো ওনার জন্মতিথি। এদিকে সন্ন্যাসী বলে চলেছেন, পিতামহ শিব ভক্ত, তাই পৌত্রের নামও দেবাদিদেব মহাদেবের নামেই রাখলেন। এটাও ঠিক, স্বয়ং দেবাদিদেবের নামই তার নাম। এরপর সন্ন্যাসী একে একে বলে চললেন তার জীবনের নানা কথা। ছেলেবেলায় গাছ থেকে পড়ে হাত ভাঙা, স্কুল জীবন, কলেজ জীবন, চাকরি, বিয়ে, মেয়ের জন্ম, সব পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেলেন সন্ন্যাসী। তারপর খানিকক্ষণ উজ্জ্বল দৃষ্টিতে চেয়ে রইলেন। ভোলানাথবাবু ততক্ষণে পুরোদস্তুর খাবড়ে গিয়েছেন। সন্ন্যাসী কিভাবে প্রথম দেখাতেই এত কথা জানলেন তা কিছুতেই তার মাথায় এলো না। তোর ভবিষ্যৎ যে দেখছি ভীষণ লক্ষ্মীময়। কি দেখতে পাচ্ছেন বাবা? তোর ভাগ্যে খুব শীঘ্রই অর্থলোভ আছে রে বেটা। তবে তার জন্য তোকে যেতে হবে তোর পৈতৃক ভিটেতে, যেখানে তোর পিতৃপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন। পৈতৃক ভিটে? পৈতৃক ভিটে তো হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমাদের গ্রামের বাড়ি, সেখানেই তো বাবা ঠাকুরদা জন্মেছিলেন। উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠলেন ভোলানাথবাবু। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, সেখানে কি আছে বাবা? কোনো লুকোনো সম্পত্তি? তাহলে তা উদ্ধার করব কি করে? আমার যতটুকু বলার ছিল বলেছি, নে এবার ওঠ। ভোলানাথবাবু এখন পড়েছেন দোটানায়। সেই কোন ছোটবেলায় গ্রামের বাড়ি গিয়েছিলেন, তারপর গত 30 বছর আর ওদিকে যাননি। খুব সম্ভবত এখন আর ওখানে কেউ থাকে না, হয়তো সেই বাড়িও ভগ্নপ্রায়। কাজেই তাঁর কি এখন সেখানে যাওয়া উচিত? তাছাড়া স্বামীজি তো কোনো রকম হদিশও দিলেন না। বাবা, খেতে এসো, মা নিচে ডাকছে। মেয়ের ডাকে সংবিত ফিরল ভোলানাথবাবুর। বন্ধুরা, কেমন লাগছে গৌরব নন্দীর ভোলানাথের ভাগ্য? তাহলে কি সাধু বাবার কথায় ভোলানাথ যাবে তার গ্রামের বাড়িতে? জানতে হলে শুনতে থাকুন ভোলানাথের ভাগ্য। ও আমাদের চ্যানেল মাঝরাতে সাসপেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। শান্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশ। পাশের আমবাগান থেকে একটানা দইয়ের মিঠের শীষ ভেসে আসছে। তাল সুপারির ছায়ায় ভরা মেঠো পথ ধরে এগোতে লাগলেন ভোলানাথবাবু। ছেলেবেলায় বেশ কয়েকবার গ্রামের বাড়ি এসেছিলেন, সেই সব স্মৃতি তার মনে ভিড় করতে লাগলো। গত 2 দিন ধরে ভোলানাথবাবু চিন্তা ভাবনা করেছেন। একটা সময় তিনি ভেবেছিলেন, কি দরকার, বেসরকারি চাকরির মাইনেতে বেশ তো দিন চলে যাচ্ছে স্ত্রী ও মেয়েকে নিয়ে। আর স্বামীজি যে তাকে ভাঁওতা দেননি তার কি গ্যারান্টি? পরক্ষণেই মনে হয় স্বামীজি যদি ভাঁওতাই দিয়ে থাকেন তবে তার অতীতের এত কথা তিনি জানলেন কি করে? অনেক ভেবে শেষে ঠিক করলেন যাওয়া যাক গ্রামের বাড়ি। তার ভাগ্যে যদি কোনো লক্ষ্মী লাভ থেকেই থাকে তবে তা তিনি লাভ করবেনই। চলতে চলতে ভোলানাথবাবু খেয়াল করলেন তিনি একটি পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছেন। ওই পুকুরটির ওপাশেই তাদের পৈতৃক ভিটে। পুকুরটি তাদের পরিবারেরই সম্পত্তি। রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট, তবে মাছ চাষ করলে এখনো বেশ আয় হবে। ভেঙে পড়া ফটকের সামনে দাঁড়িয়ে বাড়িটার দিকে চেয়ে রইলেন ভোলানাথবাবু। প্রকাণ্ড দোতলা বাড়ি, জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে।
কোথাও দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে উঁকি মারছে বট অশ্বত্থের চারারা। ভোলানাথ বাবুর ঠাকুরদার 2 ছেলে, তার জ্যাঠামশাই ও বাবা। তার বাবা কলকাতায় পাকাপাকিভাবে চলে আসায় গ্রামের বাড়ির ভার পড়ে তার জ্যাঠার ওপর। পিতৃবিয়োগের পর ভোলানাথ বাবুর গ্রামের বাড়ির সঙ্গে আর কোনো খোঁজ খবর নেই। তবে এটুকু জানেন যে তার জ্যাঠার পরিবারের কেউ বর্তমানে জীবিত নেই। বাবার কাছে শুনেছিলেন যে তাদের অনেক জমি জমা ছিল, তার পাশাপাশি পারিবারিক সারের ব্যবসাও ছিল। সব মিলিয়ে বেশ বিত্তশালী ছিল তাদের পরিবার। অতএব তার ঠাকুরদার বা জ্যাঠার কোনো গুপ্ত সম্পত্তি থাকাটা আশ্চর্যের নয়, কিন্তু এখন সেটা খুঁজবেন কি করে? এই যে মশাই, কাউকে খুঁজছেন নাকি? ভাবনায় ছেদ পড়ল। পাশে চেয়ে ভোলানাথ বাবু দেখলেন পরনে ধুতি ও গায়ে নামাবলী লেখা উত্তরীয় জড়ানো এক মধ্যবয়সী ভদ্রলোক, এক হাতে ফুলের ডালি। দেখেই বোঝা যায় গ্রামের পুরোহিত। আজ্ঞে, আপনাকে তো কোনোদিনও এই গ্রামে দেখিনি, তা কি দরকারে? ভ্রু কুঁচকে ফের প্রশ্ন করলেন ভদ্রলোক। আপনি আমায় চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। এটা আমার ঠাকুরদার বাড়ি। দাঁড়ান মশাই, আপনি কি কলকাতাতে থাকেন? মানে আপনি কি শম্ভুনাথ বাবুর ছেলে নাকি? হ্যাঁ, সাই দিলেন ভোলানাথ বাবু। শম্ভুনাথ তার পিতার নাম। আরে খুড়িমা আমাদের তো আপনার কথা অনেক বলে, আমরা আপনার খোঁজ করার চেষ্টাও করেছিলাম। কি খুড়িমা? প্রশ্ন করলেন ভোলানাথ বাবু। অন্নদাবালা দেবী সম্পর্কে আপনার পিসিমা। ভোলানাথ বাবুর পিতার এক জ্ঞাতি বোন ছিল যার নাম অন্নদাবালা। অল্প বয়সে বিধবা হওয়ায় তার ঠাঁই হয়েছিল এই বাড়িতে। তিনি আজও বেঁচে আছেন, ভাবলেন ভোলানাথ বাবু। মুখে বললেন, উনি এ বাড়িতেই থাকেন। আর যাবেনই বা কোথায় শুনি? আগে আপনার জ্যাঠার বংশের সবাই গত হবার পর আরে উনিই এখন উত্তরাধিকার, এই সব বিষয় সম্পত্তি আগলে রেখেছেন। ওনার একটাই ইচ্ছা, চোখ বোঝার আগে আপনার বাবা আর আপনাকে একটিবার দেখা। তাই একদিনে বোধহয় খুড়িমার সেই ইচ্ছা পূরণ হলো। চলুন চলুন চলুন, আসুন আসুন, ভিতরে যাই, চলুন। বলতে বলতে ফটক পেরিয়ে দালানের দিকে এগিয়ে গেলেন ভদ্রলোক। হতভম্ব হয়ে তার পিছু নিলেন ভোলানাথ বাবুও। দালানে উঠে ডান দিকের একদম শেষ যে ঘরটায় দরজা খোলা, তার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক ডাক দিলেন, খুড়িমা, ও খুড়িমা। ভেতর থেকে কাঁপা মহিলা কণ্ঠ ভেসে এলো। কে? নিতাই নাকি? হ্যাঁ খুড়িমা, আরে এসো এসো, দেখো কে এসেছে দেখো। ভোলানাথ বাবু ঘরের ভেতর উঁকি মারলেন। অগোছালো ঘর। দক্ষিণের খোলা জানালা থেকে সূর্যের আলো এসে পড়ছে ঘরের মেঝেতে। তার উল্টো দিকের দেওয়াল ঘেঁষে একটি পুরনো আমলের সিন্দুক আর একটি কাঠের আলনা, তাতে কয়েকটা সাদা থান, 2টো মোটা শাল ও একটা লাল গামছা ঝুলছে। এই দুইয়ের মাঝে পশ্চিমের দেওয়াল ঘেঁষে একটি তক্তপোষ, আর তার উপর ধীরে ধীরে উঠে বসলেন এক বৃদ্ধা। মুখের গভীর বলিরেখা জানান দিচ্ছে তার বয়স 90 ছাড়িয়েছে। কম্পনরত হাতে বিছানা থেকে চশমাটা তুলে চোখে লাগিয়ে ভোলানাথ বাবুকে উৎসুক চোখে দেখতে থাকলেন বৃদ্ধা। এ কাকে নিয়ে এলি নিতাই? আরে তোমার সেই ভাইপো খুড়িমা, কলকাতা থেকে এসেছে। হঠাৎ বৃদ্ধা চঞ্চল হয়ে উঠলেন। ভাইপো মানে শম্ভুর ছেলে? কই দেখি। ভোলানাথ বাবু এগিয়ে গিয়ে বৃদ্ধাকে প্রণাম করলেন। তাকে ধরে ভালো করে দেখতে লাগলেন বৃদ্ধা। তার চোখে জল। বললেন, একদিনে তোর এই বুড়ো পিসিকে মনে পড়লো বাবা? ভোলানাথ বাবু কোনো উত্তর দিতে পারলেন না। সত্যিই তিনি গ্রামের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে পারেননি। বৃদ্ধা পিসির ওপর বড্ড মায়া হলো ভোলানাথ বাবুর। প্রায় 1.5 মাস কেটে গেছে। পিসি মারা গেছেন আজ 14 দিন হলো। গত 1.5 মাসের বেশিরভাগটাই ভোলানাথ বাবু গ্রামের বাড়িতে কাটিয়েছেন। বৃদ্ধা পিসির সেবা যত্ন করেছেন। তিনি গত হওয়ার পর তার সব পারলৌকিক কাজও ভোলানাথ বাবুই সম্পন্ন করেছেন। জামা কাপড়ের ব্যাগটা ভালো করে গুছিয়ে নিলেন ভোলানাথ বাবু। আজ বিকেলের ট্রেনেই রওনা দেবেন।
গ্রামের বাড়ি এবার চিরতরে ত্যাগ করতে চলেছেন ভোলানাথবাবু। সত্যি সেদিন সন্ন্যাসীর কাছে না গেলে গ্রামে হয়তো কোনোদিনই তিনি আসতেন না। কি কাজে এসেছিলেন আর কি হয়ে গেল, মনে মনে হাসি পেল তার। কি মশাই, কেমন আছেন? ডাক শুনে বারান্দার দিকে চেয়ে তার চোখ বনে গেলেন ভোলানাথবাবু। সেদিনের সেই নিতাই নামের ভদ্রলোক, তবে এবার আর পুরোহিতের বেশে নয়, তার বদলে শুটবুট সহ একটি কালো ঢলঢলে ওভারকোট পরে দাঁড়িয়ে আছেন তিনি। ভোলানাথবাবুর অবাক হওয়ার কারণ আন্দাজ করে তিনি হেসে বললেন, আরে মশাই, গ্রামে পুরুতগিরি করে কারো কোনোদিন পেট চলে নাকি? আমি সদর থেকে ল পাস করেছি, এই এখন সদর কোর্টে প্র্যাকটিস করি। তারপর সামনের চেয়ারটা টেনে গুছিয়ে বসলেন। তারপর বললেন, তা আপনি তো মশাই বিরাট ভাগ্যবান। কিরকম? আরে এই যে খুড়িমার অবর্তমানে, আরে এখন আপনিই তো তার সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক নাকি? এই যে এই বাড়ি, তার সংলগ্ন বাগান, পাশের পুকুর, ওদিকে 3-3.5 বিঘা জমি, আর এছাড়াও নগদ টগদ মিলিয়ে প্রায় কোটি টাকার সম্পত্তির মালিক তো এখন আপনি বটে। তারপর হাতের কাগজগুলো সহ একটি পেন এগিয়ে দিয়ে বললেন, একবার আসুন দেখি মশাই, এই জায়গাগুলোই সই করুন। রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেলেন ভোলানাথবাবু। বিস্ময়ে চেয়ে রইলেন হাতে ধরা কাগজগুলোর দিকে। তবে কি এই জন্যই পিসিমা তার খোঁজ করছিলেন, সম্পত্তির উত্তরাধিকারের জন্য? হঠাৎ তার কানে বেজে উঠল বাবুঘাটের সেই সন্ন্যাসীর কথাগুলো। তোর ভাগ্যে খুব শীঘ্রই অর্থ লাভ আছে রে বেটা।